আমরা পড়বো দুর্বল বন্ধনগুলা, সেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। সো দেখো হাইড্রোজেন বন্ডের যে ব্যাপারটা এখানে চলে আসে, হাইড্রোজেন বন্ডটা হিউজ একটা পড়ালেখা, সেই পড়ালেখাটা আমরা এখন শুরু করতেছি। সো হাইড্রোজেন বন্ড কখন হয়, সোজা কথা এখানে যদি আমি একটু বলে দিই যে হাইড্রোজেন বন্ডটা কখন হয়। হাইড্রোজেন বন্ডটা হওয়ার কিছু শর্ত আছে। হাইড্রোজেন বন্ডের নাম থেকেই বুঝছো এখানে হাইড্রোজেন থাকা লাগবে, হাইড্রোজেনের সাথে উচ্চ তড়িৎ ঋণাত্মক কিছু এলিমেন্ট থাকা লাগবে। এখন তোমরা আমার ক্লাস এতক্ষণ যারা মনোযোগ দিয়ে করছো তারা একটু বলো তো ভিডিওটা পজ করে যে উচ্চ তড়িৎ ঋণাত্মক এলিমেন্টগুলো কারা কারা। আমরা জানি যে আমাদের পর্যায় সারণীর একদম বাম থেকে যত ডানে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা তত বাড়ে। সো আমাদের উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। সো এটা মনে রাখবা নফ, ঠিক আছে, 7, 8, 9। সো আমাদের যে ব্যাপারটা হাইড্রোজেনের সাথে যে এরা শুধু থাকলেই হবে না, এরা একদম সরাসরি বা ডিরেক্টলি অ্যাটাচ থাকতে হবে। হাইড্রোজেনের সাথে এরা ডিরেক্টলি অ্যাটাচড অবস্থায় থাকা লাগবে। ডিরেক্টলি অ্যাটাচড অবস্থায় যদি না থাকে তখন কিন্তু এই ব্যাপারটা হবে না। ক্লিয়ার? ওকে। সো এখন আমরা যে ব্যাপারটায় যাব সেটা হচ্ছে চলো কারা হাইড্রোজেন বন্ড তৈরি করে কারা করে না এই যৌগগুলো একটু এক্সাম্পল দেখি। সে টু সে আমি যদি পানি দিই এটা কি হাইড্রোজেন বন্ড করে কিনা, এটা এই কালারটা চেঞ্জ করি, তারপর হাইড্রোজেন ফ্লোরাইড দিই এরা করে কিনা, তারপর হচ্ছে অ্যামোনিয়া যদি দিই এরা করে কিনা, তারপরে 4 নম্বরে আমি দিলাম CH3COOH আর 5 নম্বরে আমি দিলাম হচ্ছে CH3CHO। সো এরা হচ্ছে হাইড্রোজেন বন্ড করে কিনা। ফার্স্ট অফ অল আমরা যদি পানির স্ট্রাকচারটা একটু খেয়াল করি, পানির স্ট্রাকচারটার মধ্যে আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অক্সিজেন আমরা দেখছি এই পাশে হাইড্রোজেন এ পাশে হাইড্রোজেন। দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেন ডিরেক্টলি অ্যাটাচ, তো এটা হচ্ছে করে। হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেনের সাথে এই যে ফ্লোরিন, দেখো হাইড্রোজেনের সাথে নফ থাকা লাগবে, হ্যাঁ ফ্লোরিন থাকলে হবে না। অ্যামোনিয়া N, তারপরে ধরো এখানে একটা ইস এখানে একটা ইস, ধরো উপরে একটা ইস, অন্যভাবে লিখলাম। সো দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ডিরেক্টলি কানেক্টেড হবে। CH3COOH এটার স্ট্রাকচার ভাঙলে কেমন হয়, CH3C, এখানে হচ্ছে ডাবল বন্ড O, তারপর এখানে হচ্ছে O, এখানে হচ্ছে H। দেখো খেয়াল করো এই যে H এর সাথে এই যে O ডিরেক্টলি অ্যাটাচড হবে। CH3CHO এটা যদি ভাঙি CH3C, এই যে CHO কে এইভাবে ভাঙে C ডাবল বন্ড O আর এখানে হচ্ছে H। খেয়াল করো এটা হবে কিনা, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে তোমাদের, এটা আসলে হবে না। কিভাবে বুঝলাম, দেখো ভাইয়া এই যে হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি কার্বন অ্যাটাচড, কে অ্যাটাচড, কার্বন অ্যাটাচড, এটা কি কার্বন অ্যাটাচড, কিন্তু হাইড্রোজেনের সাথে কিন্তু আমাদের অক্সিজেন কিন্তু কার্বনের সাথে অ্যাটাচ, তো এটা কিন্তু হবে না। আবার এই পাশে যদি খেয়াল করি এই পাশে কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাটাচ, ঠিক আছে, আমাদের হাইড্রোজেনের সাথে অক্সিজেন, নাইট্রোজেন বা ফ্লোরিনের কেউ অ্যাটাচ নাই, সো এটা কিন্তু হবে না। সো আমাদের অ্যালডিহাইডটা কিন্তু হাইড্রোজেন বন্ড দিল না, এটা মাথায় রাখবো। ওকে, সো বাকিগুলো কিন্তু দিয়েছে। এখন হাইড্রোজেন বন্ড তো আমরা বুঝলাম কারা দেয় কারা দেয় না। হাইড্রোজেনের সাথে যদি তোমার উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন ডিরেক্টলি অ্যাটাচ থাকে তখন হাইড্রোজেন বন্ড হবে। হাইড্রোজেন বন্ডটা এখন কয়টা হবে, হাইড্রোজেন বন্ডের সংখ্যা নির্ণয়ের বেশ কিছু আমাদের নিয়ম আছে। হাইড্রোজেন বন্ড গণনা, হাইড্রোজেন বন্ড কয়টা হবে এটা আমরা গণনা করতে পারি। হাইড্রোজেন বন্ড কয়টা এটা গণনা করার একটা রুলস হচ্ছে, ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে যে আমাদের কোনো একটা যৌগে হাইড্রোজেন ও লোন পেয়ার সংখ্যা গণনা করবা। লোন পেয়ার সংখ্যা ফার্স্ট অফ অল গণনা করবা। সেকেন্ড যে ব্যাপারটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে হাইড্রোজেন আর লোন পেয়ারের মধ্যে যে ছোট হবে, যার সংখ্যা কম হবে, যে কম আছে তার সংখ্যাকে 2 দ্বারা গুণ করব। তার সংখ্যাকে 2 দ্বারা গুণ করলেই তুমি কি পাবা, হাইড্রোজেন বন্ড সংখ্যা। যদি বিশ্বাস না হয় চলো আমরা জানি যেগুলো সেগুলো একটু করতে থাকি। যেমন আমরা যদি H2O খেয়াল করি, H2O লোন পেয়ার গণনা তোমরা এখন নিজেরা শিখবা। H2O তে হাইড্রোজেন আছে 2টা, আর আমরা জানি অক্সিজেনের মধ্যে 2 জোড়া লোন পেয়ার থাকে, তাহলে অক্সিজেনে আবার মধ্যে কি আছে, লোন পেয়ার আছে 2টা, তার মানে হাইড্রোজেন আছে 2টা, লোন পেয়ার আছে ভাইয়া 2টা। এখন বলছিলাম সেকেন্ড ফেজটা কি ছিল, যে কম আছে। এখন দেখো হাইড্রোজেনও 2টা আবার আমার লোন পেয়ারও 2টা, সমান তো, যে কোনো একটাকে ডাবল করে দিব, তাহলে হাইড্রোজেন বন্ড সংখ্যা কত হবে, হাইড্রোজেন বন্ড সংখ্যা হবে 2 আর 2 কত হয় 4টা। তাহলে তুমি যদি জানো যে পানির মধ্যে হাইড্রোজেন বন্ড 4টা, দেখো মিলে গেছে কিন্তু। এবার দেখো হাইড্রোজেন ফ্লোরাইড যদি আমি এখানে নিই, হাইড্রোজেন ফ্লোরাইড, দেখো হাইড্রোজেন কয়টা ভাইয়া, হাইড্রোজেন কিন্তু একটা, আর ফ্লোরিনের লোন পেয়ার কয়টা, এখন ফ্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন থাকে 7টা,
ও হাইড্রোজেনের সাথে জাস্ট একটা বন্ধন করছে, তাহলে একটা বন্ধনে ইলেকট্রন দিছে একটা, তাহলে ও লাস্ট শেলে এখন ইলেকট্রন বাকি আছে কয়টা? 6টা। 6টা নিয়ে কয় জোড়া হয় ভাইয়া? 3 জোড়া। তার মানে এখানে ফ্লোরিনের মধ্যে লোন পেয়ার আছে কয়টা? 3টা। সো আমার তো বড়টা নিয়ে কাজ না, ছোটটা নিয়ে কাজ। তাহলে হাইড্রোজেন 1, এটা ছোট, তাহলে হাইড্রোজেন বন্ড কি হবে? এই ছোট সংখ্যা ডাবল করে দিব, তাহলে এইটাই হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড হবে কয়টা? 2টা। এটা কিন্তু আমরা জানি যে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইডে হাইড্রোজেন বন্ড হচ্ছে কয়টা ভাইয়া? 2টা। এরপরে আমরা যদি আরেকটা দেখি, সেটা হচ্ছে আমাদের CH3COOH। এটা একটু ব্যতিক্রম, এটা একটু এইভাবে মনে রাখবো। চলো আমরা একটু এটাকে ভেঙে ফেলি। সেটাকে যদি ভাঙি আমাদের এরকম আসে, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, এটা আমাদের আসে হচ্ছে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে সি ডাবল বন্ড ও, এখানে হচ্ছে CHOH। তো এই তো অবস্থা। এখন খেয়াল করো এখানে কিন্তু কয়েকটা ব্যাপার আছে। কয়েকটা ব্যাপার কি খেয়াল করো, এখানে হাইড্রোজেন কয়টা আছে? এখানে হাইড্রোজেন যদি তুমি খেয়াল করো, হাইড্রোজেন হচ্ছে আমার 1টা 2টা 3টা 4টা, মোট হাইড্রোজেন আছে হচ্ছে 4টা। সো আমরা হাইড্রোজেন কয়টা লিখলাম? হাইড্রোজেন আছে হচ্ছে 4টা। আর লোন পেয়ার যদি আমরা খেয়াল করি, এই অক্সিজেন এই সাইডে একটা বন্ড, এই সাইডে একটা বন্ড। অক্সিজেনের লাস্ট শেলে ইলেকট্রন থাকে 6টা, ঠিক আছে? লাস্ট শেলে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। সো এদিকে সে 2টা ইলেকট্রনের 2টা বন্ধনে দিছে, তাহলে 4টা আছে। 4টা নিয়ে আমার হচ্ছে জোড়া হয় কয়টা? 2টা। সো এখানে লোন পেয়ার আছে 2টা। আবার এই জায়গায় যদি খেয়াল করো, সেম ভাবে তার হচ্ছে লোন পেয়ার আছে, এখানেও হচ্ছে 2টা। সো 2 2 হয়ে যাচ্ছে 4টা। সো খেয়াল করো এইটার ক্ষেত্রে একটু এক্সেপশনালি তোমাকে মনে রাখা লাগবে। তো তুমি 2টা পাশ হিসেবে ধরতে হবে। কয়টা পাশ? 2টা পাশ। 2টা পাশের মধ্যে আমরা জানি যে আমাদের CH3COOH এই যে যৌগটা, এটা কিভাবে ভাঙে এটা একটু মাথায় রাখা লাগবে। CH3COOH। সো এই যে CO পর্যন্ত এই পোর্শনটা হচ্ছে এইভাবে ভাঙে। কিভাবে ভাঙে? এইভাবে ভাঙে। তুমি যখন অর্গানিক পড়বে বুঝবা যে CH3CO একভাবে ভাঙে, OH-টা আলাদা হয়ে যায়, ঠিক আছে? সো এই OH-টা আলাদা হয়েছে, এই পার্টের মধ্যে তুমি হচ্ছে খেয়ালটা করবা, নাইলে তোমার অনেক ভেজাল হবে। সো এই পার্টের মধ্যে আমার যদি একটু খেয়াল করি, এই পার্টে আমার হাইড্রোজেন কয়টা ভাইয়া? 1টা। আর এই পার্টে অক্সিজেনের মধ্যে লোন পেয়ার কয়টা? আমরা বলছি 2টা। এই পুরো পার্টটার মধ্যে এই পার্টটুকু আমি কাউন্ট করব, ঠিক আছে? এই পার্টে আমার হাইড্রোজেন কয়টা? 2টা। হাইড্রোজেন 1টা, লোন পেয়ার হচ্ছে 2টা। সো আমি যেটা কম সেটাকে নিব। তাহলে আমার হাইড্রোজেন বন্ড যদি আমি গণনা করি, হাইড্রোজেন বন্ড গণনা করলে কি আসবে? কম কত? 1। এটাকে ডাবল দিয়ে গুণ করব, তাহলে 2টা। এটা একটু এক্সেপশনাল ভাই, একটু কষ্ট করে মনে রাখবো, ঠিক আছে? সো আমরা এইখানে শিখলাম যে আমার একটা যৌগের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ড থাকবে, এবং যে যৌগে হাইড্রোজেন বন্ড যত বেশি হবে সেই যৌগটার স্ফুটনাঙ্ক, আচ্ছা হাইড্রোজেন বন্ড যত বেশি হবে তার শক্তিশালীতা বেশি হবে। এই জিনিসটা মাথায় রাখবো, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমরা মাথায় রাখবো। এরপরে শক্তিশালীতা যেমন বেশি হবে, তারপর তার স্ফুটনাঙ্ক বেশি হবে, এটা একটু মাথায় রাখবো। এই যৌগের হাইড্রোজেন বন্ড 4টা, তাহলে এইটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। শক্তিশালীতাটা আমি একটু পরে বলতেছি। স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি হবে। যে যৌগের হাইড্রোজেন বন্ড সংখ্যা বেশি হবে, হাইড্রোজেন বন্ড নাম্বার, হাইড্রোজেন নাম্বার অফ হাইড্রোজেন বন্ড যা যৌগের বেশি হবে তার স্ফুটনাঙ্কটা বেশি হবে। আর কোনো একটা যৌগ বা হাইড্রোজেন বন্ডধারী যৌগ কে বেশি শক্তিশালী, এটার বোঝার উপায় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য করা। খেয়াল করো এখানে অক্সিজেন হাইড্রোজেন আছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1, পার্থক্য কত ভাইয়া? 1.4। এখানে হাইড্রোজেন ফ্লোরাইডে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, পার্থক্য কত ভাইয়া? 1.9। আর এখানে যদি আমরা ধরো অ্যামোনিয়া দিতাম, NH3 অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের হচ্ছে 3 পয়েন্ট হচ্ছে নাইট্রোজেন, তো নাইট্রোজেনের পরে অক্সিজেন আসে 3, সো 3, আর হাইড্রোজেনের হচ্ছে 2.1, পার্থক্য কত? 1.9। সো আমি যদি এখানে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ অনুযায়ী সাজাই, যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি তারা সবচেয়ে বেশি শক্তিশালী। তাহলে খেয়াল করো আমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি হয়েছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড সবচেয়ে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ড দিবে। তারপরে আমাদের কি দিবে? পানি দিবে। পানির হচ্ছে 1.4, আর অ্যামোনিয়ার হচ্ছে আমাদের অ্যামোনিয়ার কত? 0.9। এটা হবে 0.9, অ্যামোনিয়ার হচ্ছে 0.9, ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো। হাইড্রোজেন বন্ড নাম্বারটা যত বেশি হবে
স্ফুটনাঙ্ক তত বেশি হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমার স্ট্রেংথটা কখন বেশি হবে, যার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বেশি হবে, তার হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথটা বেশি হবে। এটা খুবই কাজে লাগবে সামনে, ভালো মতন মনে রাখবো। ওকে, সো আমরা এখন নেক্সটে যাচ্ছি। আমাদের নেক্সট ভ্যান ডার ওয়ালসের আগে আমাদের আরো কাজ আছে। আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভাই হাইড্রোজেন বন্ডের প্রকারভেদগুলো দেখবো, হাইড্রোজেন বন্ডের প্রকারভেদ। সো আমরা হাইড্রোজেন বন্ড টাইপস গুলো যদি দেখি বা হাইড্রোজেন বন্ড প্রকারভেদ, হাইড্রোজেন বন্ডের দুই প্রকার হতে পারে, ঠিক আছে। হাইড্রোজেন বন্ড কয় প্রকার হতে পারে? দুই প্রকার। আমরা এই দুই প্রকারটা একটু দেখে নিব। এক হচ্ছে হাইড্রোজেন বন্ড এক নাম্বার যে প্রকারভেদটা দিবে সেটা হচ্ছে একটা হচ্ছে অন্ত আণবিক আর একটা হচ্ছে আন্ত আণবিক। কি? একটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। ওকে, ঠিক আছে। সো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড কোনটা ভাইয়া? অন্ত আণবিক মানে তো বুঝো যে নিজের নিজেদেরও না, নিজের মধ্যে। আর আন্ত আণবিক মানে একা একা সম্ভব না, কারোর সাহায্য নিতে হবে, ঠিক আছে। যেমন তুমি চিন্তা করো যে অন্ত আণবিক মানে ব্যাপারটা কি, তোমার নিজের হচ্ছে ক্লাসরুমের মধ্যে, অর্থাৎ নিজের মধ্যে, মানে একটা মাত্র পরমাণু, একটা মাত্র যৌগের মধ্যে যখন হাইড্রোজেন বন্ড গঠন হয়, একটা যৌগের মধ্যেই যখন হাইড্রোজেন বন্ড গঠন হয় তখন তাকে বলা হয় অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। আর যখন আমাদের আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডটা হচ্ছে যখন একটা যৌগ দিয়ে হয় না, একাধিক যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠন হয়, একাধিক যৌগ। সো এইটা কিন্তু আমাদের ঢাবি প্লাস হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর জন্য, জিএসটির জন্য অনেক বেশি একটা ইম্পর্টেন্ট টপিক। এই বিশেষ করে হাইড্রোজেন বন্ডের টাইপসটা একাধিক যৌগের মধ্যে গঠন হয় কি? আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড। সেটার ইংলিশ নামটাও মনে রাখা লাগবে, এটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। এটা কি? ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। আর এটা যেহেতু আন্ত আণবিক, এটাকে বলা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবো। এখন খেয়াল করো আমাদের অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডের মধ্যে কারা কারা আছে, একটু এইগুলোর উদাহরণগুলো একটু টাফ, অর্গানিক যদি তোমরা পড়ে থাকো, একাডেমিকে সুন্দর মতো পড়ো, সেই ক্ষেত্রে একটু ইজি লাগতে পারে, বাট এই নতুন যৌগগুলো আমি চিনাই দিচ্ছি, সমস্যা নাই। এখানে এক্সাম্পল হিসেবে তুমি দিতে পারো, এক্সাম্পল হিসেবে বেশ কিছু যৌগ দেওয়া যায়, যেমন আমাদের অর্থো নাইট্রোফেনল, ঠিক আছে, অর্থো নাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, ঠিক আছে। অর্থোনাইট্রোফেনল এখানে এক্সাম্পল হতে পারে। তারপর এখানে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড এক্সাম্পল হতে পারে, স্যালিসাইলিক অ্যাসিড। তারপর এখানে এক্সাম্পল হতে পারে স্যালিস্যালডিহাইড, ঠিক আছে, স্যালিস্যালডিহাইড। এই এক্সাম্পলগুলো একটু কষ্ট করে মনে রাখবো। সো অর্থোনাইট্রোফেনল যেহেতু অন্ত আণবিক বা ইন্ট্রামলিকিউলার হয়েছে, তাহলে অর্থর জায়গায় যদি প্যারানাইট্রোফেনল থাকে, প্যারানাইট্রোফেনল, সেটা কিন্তু আমার হয়ে যাবে হচ্ছে আন্ত আণবিক। তারপরে শুধু যদি ফেনল থাকে সেটাও আমার হয়ে যাবে আন্ত আণবিক। এরপরে আমাদের প্রচলিত যে পানি আছে, তারপর অ্যামোনিয়া আছে, হাইড্রোজেন ফ্লোরাইড আছে, তারপর ইথানোইক অ্যাসিড আছে, সব হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। সো এইগুলো ভাইয়া একটু কষ্ট করে মনে রাখা লাগবে। চলো এখন আমরা কোনটা অর্থোনাইট্রোফেনলটা কেন হচ্ছে অন্ত আণবিক, বা স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসালডিহাইড এইগুলো কেন অন্ত আণবিক সেইগুলো আমরা দেখবো স্ট্রাকচার একে একে। আবার এগুলো কেন আন্ত আণবিক সেগুলো আমরা দেখবো। সো চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট অফ অল আমরা যদি একটু অর্থোনাইট্রোফেনলটা দিয়ে স্টার্ট করি। অর্থোনাইট্রোফেনল, ভালো করে একটু খেয়াল করো নামটার দিকে। আমরা ফেনল হয়তো সবাই চিনি। ফেনল দেখতে কেমন হয় ভাইয়া? ফেনল দেখতে এরকম হয় যে বেনজিন রিং থাকে, মাথার উপর কি থাকে ভাইয়া? OH থাকে। আর অর্থোনাইট্রোফেনলে যেটা হয়, অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ থাকে। সো অর্থ পজিশন কোনটা? যে আমাদের যে মূলকটা থাকে সেই মূলকের পাশের দুইটা সাইডকে বলা হয় অর্থোসাইট। সো আমি যদি একটু তোমাকে অর্থোসাইটগুলো একে দেখাই দিই, এইটা হচ্ছে আমার অর্থোসাইট। খেয়াল করো, এটা যদি একটা বেনজিন রিং হয়, এখানে যদি একটা মূলক ধরো Y আছে, সো এই যে দুইটা পজিশন, এই দুইটাকে বলা হবে অর্থ পজিশন। মাঝ বরাবর যে পজিশন অপোজিট দিকে সেটাকে বলা হবে প্যারা পজিশন। অপোজিট দিকে মাঝ বরাবর প্যারা হয়ে গেলে বাকি দুইটা হচ্ছে আমার
মেটা পজিশন। তাহলে আমার বলছে অর্থ নাইট্রোফেনল, সেই অর্থ অবস্থানে নাইট্রো গ্রুপটা থাকবে। সো অর্থ অবস্থানে নাইট্রো গ্রুপ থাকবে মানে এই যে নাইট্রো গ্রুপ কি NO2 না, তাহলে NO2টা কই থাকবে ভাইয়া? অর্থ পজিশনে থাকবে। কি ক্লিয়ার? সো অর্থ পজিশনে যে নাইট্রো গ্রুপটা থাকবে সেটা একটু খেয়াল করি। সো এরকম ভাবে থাকবে, দেখো। সো দেখো এই জায়গায় যে ব্যাপারটা হয়েছে, এই যে OH এর এইচ আর নাইট্রোর অক্সিজেন দুইটা মুখোমুখি আছে, এই যে মুখোমুখি যখন থাকবে এরা, মুখোমুখি থাকার সময় এদের মধ্যে এই ডট ডট লাইন দিয়ে দেওয়া হবে। এই যে ডট ডট লাইনটা আসলো এটাই তোমাকে বুঝাবে হচ্ছে ভাইয়া এটাই তোমার সে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? তার মানে অর্থোনাইট্রোফেনলে দেখো একটাই যৌগ, তার মধ্যে দুইটা অংশের মধ্যে হাইড্রোজেন বন্ড হয়ে গেছে, তার মানে এইটা কি আমার অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? এরপরে আসো আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে স্যালিস্যালডিহাইড। তো স্যালিস্যালডিহাইড দেখতে কেমন হয়? স্যালিস্যালডিহাইড দেখতে কেমন হয় আবারও মনে রাখবা ফেনল। সো ফেনলটা এঁকে ফেলি, এবং ফেনলের সাথে নামে কি আছে? স্যালিস্যালডিহাইড, অ্যালডিহাইড। সো ফেনলের সাথে অর্থ পজিশনে অ্যালডিহাইড মূলকটা অ্যাড করে দিবা, CHO। এই যে CHO অ্যাড করলাম, আবার খেয়াল করো হাইড্রোজেন আর অক্সিজেন মুখোমুখি দিছি, এই যে এদের মধ্যে হাইড্রোজেন বন্ড দিয়ে দাও। এটাই হয়ে গেল স্যালিস্যালডিহাইডের সংকেত। এবার লাস্ট যে আমাদের বাকি আছে সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই যে স্যালিসাইলিক অ্যাসিড, এটা একটু খেয়াল করো যে আমাদের স্যালিসাইলিক অ্যাসিডে কি হয়? এই যে বেনজিন রিং, এখানে OH, সো আবারও ফেনল। এবার বলছে অ্যাসিড মানে কি? COOH মূলক থাকবে, সো COOH, ঠিক আছে? সো এখন খেয়াল করো আমাদের এই যে O আর এই যে H এর মধ্যে আবার এরকম হাইড্রোজেন বন্ড হয়ে গেল। সো এইগুলো সব হচ্ছে আমার কিসের উদাহরণ ভাইয়া? এগুলো সব হচ্ছে আমার অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডের উদাহরণ। বা এটাকে আমরা ইংলিশে কি বলতেছি? ইংলিশে বলতেছি হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। সবগুলো শেখা শেষ। এবার আসো ওইগুলো আমরা যদি একটু দেখি। এখন আমরা এই অর্থোনাইট্রোফেনলের জায়গায় যদি প্যারানাইট্রোফেনলটা এই পেজে আঁকি, কারণ এটা একটু ইম্পর্টেন্ট, এর সাথে মিলেট আছে। সো আমরা প্যারানাইট্রোফেনল আঁকতে গেলে ফার্স্ট অফ অল ফেনল আঁকবো। ফেনল কি? OH। প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ আঁকবো। সো প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ কি? NO2। খেয়াল করো প্যারানাইট্রোফেনলে এই যে OH কোথায় আর NO2 কোথায়? তোমার কিন্তু দুইজন নিয়ে কখনোই তুমি হাইড্রোজেন বন্ড, মানে একটা যৌগ নিয়ে কখনোই হাইড্রোজেন বন্ড করতে তুমি পারবা না। সো আমরা একটু এই সাইডে এইভাবে দিয়ে দিই। এরপরে আসো যে প্যারানাইট্রোফেনলে তাহলে একজন দিয়ে যেহেতু করা যাচ্ছে না, আমরা কি করি? আর একটা প্যারানাইট্রোফেনল আঁকি। এবার এটাকে উল্টো করে আঁকবো। OH-টা আমি এখানে দিলাম, আর NO2টাকে এখানে দিলাম, ঠিক আছে? সো খেয়াল করো এই যে এখানে তুমি যদি একটু খেয়াল করো, এই যে অক্সিজেন আর হাইড্রোজেন মুখোমুখি হাইড্রোজেন বন্ড করছে। আর এইখানে যদি আমি একটু সুন্দর করে আঁকি, এখানেও কিন্তু উপরের দিকেও করা যাইতো। তার মানে ব্যাপারটা কি হইলো? দেখো দুইজন মিলে একটা হাইড্রোজেন বন্ড করতেছে, বা দুইটা হাইড্রোজেন বন্ড করতেছে, দুইজনের সহযোগিতা লাগতেছে। তার মানে আমরা বলতে পারি এই প্যারানাইট্রোফেনল হচ্ছে অন্ত আণবিক না, এটা হচ্ছে আন্ত আণবিক, মানে দুইজন লাগতেছে বা একের অধিক লাগতেছে। তো এখানে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? এগুলো আঁকা একটু শিখতে হবে। এরপরে আসো পানি, অ্যামোনিয়া, এগুলো যদি একটু দেখি। সো পানির ক্ষেত্রে খুবই ইজি, এভাবে আমরা মনে রাখবো। অক্সিজেন এই জায়গায় আমরা একটা হাইড্রোজেন দিব, এদিকে একটা হাইড্রোজেন দিব। তো এখানে অক্সিজেন, এদিকে একটা হাইড্রোজেন দিব, এদিকে একটা হাইড্রোজেন দিব। সো অক্সিজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর এদিকে একটা হাইড্রোজেন। সো আমরা 4 অণু দিলাম। এবার খেয়াল করো যে অক্সিজেন হাইড্রোজেন প্রতিবার মুখোমুখি আছে, এই যে হাইড্রোজেন বন্ড মানে দুইজনকে লাগবেই, ঠিক আছে? যেমন দেখো এইটা একটা পানির অণু, এইটা একটা পানির অণু, দুইজনের মধ্যে হাইড্রোজেন বন্ড। এইটা একটা পানির অণু, এইটা একটা পানির অণু, দুইজনের মধ্যে হাইড্রোজেন। এইটা একটা এই দুইজনের মধ্যে হাইড্রোজেন বন্ড। এরকম চলতেই থাকবে, ঠিক আছে? এরকম কিন্তু n সংখ্যক, মানে সামনেও তোমার এই যে এরকম হাইড্রোজেন বন্ড আসবে। এরকম চলতেই থাকবে। সো এটা হচ্ছে পানি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি? অন্ত আণবিক না আন্ত আণবিক। সেম ভাবে অ্যামোনিয়ারটা হবে, সেম ভাবে হাইড্রোজেন ফ্লোরাইডেরটা হবে। সো হাইড্রোজেন ফ্লোরাইডেরটা যদি দেখাই, এই যে হাইড্রোজেন, এই যে হচ্ছে আমরা এই সাইডে ফ্লোরিন দিলাম।
তারপর এটা হচ্ছে আমার হাইড্রোজেন। সো এখানে আমরা হচ্ছে এই সাইডে ধরো এইভাবে ফ্লোরিন দিলাম। সো এই যে হাইড্রোজেন, এই যে ফ্লোরিন দিতেছি, এই যে হাইড্রোজেন, এই যে ফ্লোরিন দিতেছি, ঠিক আছে। সো এইটাকে এইভাবে না দিয়ে এটাকে সাইড বরাবরই দিয়ে দিই। সো এই যে দেখো মাছ দিয়ে এই যে এই হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে, এই হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে, তারপর এই হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে, এরকম আমাদের হচ্ছে n সংখ্যক চলতেই থাকবে। সো এখানে দেখছো যে দুইজন লাগতেছে মানে এটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। সো আমরা তাহলে প্রকারভেদগুলো শিখছি, অন্ত আণবিক কোনটা, আন্ত আণবিক কোনটা, প্যারানাইট্রোফেনল শিখছি, পানি দেখছি, হাইড্রোজেন ফ্লোরাইড দিচ্ছি। এবার মোস্ট ইম্পর্টেন্ট ইথানোয়িক অ্যাসিডেরটা দেখবো। ইথানোয়িক অ্যাসিডের ডাইমার গঠনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এখন ইথানোয়িক অ্যাসিড কি গঠন করে, ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে, এই তথ্যটা অনেক ইম্পর্টেন্ট। ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, ঠিক আছে, এই জিনিসটা একটু ভালোভাবে এখন পড়বো আমরা। ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, ইথানোয়িক অ্যাসিড তাহলে কি করবে, ডাইমার মানে কি, অবভিয়াসলি ইথানোয়িক অ্যাসিড আন্ত আণবিক, মানে দুইটা ইথানোয়িক অ্যাসিড লিখবা মুখোমুখি। কিভাবে ভাইয়া, দেখো CH3, তো এই যে CH3 লিখলাম, আর COO যেটা সেটা একবার এই যে COO, এই সাইডে একটা O, এই যে H, এভাবে লিখবো। এরপরে আমরা কি করব হচ্ছে এরকম লিখবো CH3 আর COO, তো এইবার ডাবল ওটা উপরে দিছিলাম, এবার নিচে দিব, এবার দিলাম নিচে, OHটাকে হচ্ছে এইভাবে দিব। তো দেওয়ার পরে তোমাদের যে ব্যাপারটা চলে আসবে, দেখো এই যে এখানে O আর H মুখোমুখি হয়ে গেছে, এই যে হাইড্রোজেন বন্ড, এই যে এখানে H আর O মুখোমুখি হয়ে গেছে, এই যে হাইড্রোজেন বন্ড। সো দেখো ইথানোয়িক, দুইটা ইথানোয়িক অ্যাসিডের অণু একত্রে যুক্ত হয়ে গেল, তাহলে এটাকে বলবো ইথানোয়িক অ্যাসিডের ডাইমার। এবং এই ডাইমারটা কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হলো, দুইটা হাইড্রোজেন বন্ড, দুইটা হাইড্রোজেন বন্ড। আমরা আগেই জেনে আসছি ইথানোয়িক অ্যাসিডে দুইটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়, সেটা আমরা কোথায় দেখে আসছিলাম ভাইয়া, হাইড্রোজেন বন্ড গণনার মধ্যে। এই যে ইথানোয়িক অ্যাসিডের এই যে এই পোর্শনে আমরা দেখে নিয়ে আসছিলাম দুইটা হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, এই যে দুইটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি। সো ইথানোয়িক অ্যাসিড যেমন ডাইমার গঠন করে, আর একটা পাশেই দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে AlCl3 ও ডাইমার গঠন করে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, AlCl3। সো AlCl3 এর ডাইমার গঠনটা কি রকম হয়, যে অ্যালুমিনিয়াম, তাহলে দুইটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাহলে কয়টা আঁকতে হবে, দুইটা আঁকতে হবে। সো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা আমরা আঁকবো, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, আবার অ্যালুমিনিয়াম দিব, অ্যালুমিনিয়াম দিব। এই অ্যালুমিনিয়ামের ক্লোরিনগুলো আমরা হচ্ছে এই পাশে দুইটা দিছিলাম, তো এই পাশে দুইটা দিব আর এই পাশে একটা দিব, ঠিক আছে। এখন যে ব্যাপারটা হবে আমি একটু বুঝাই দিই, যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ডাইমারে এই ক্লোরিন, প্রতিটা ক্লোরিনের আমরা জানি ক্লোরিনের লাস্ট শেলে 2, 8, 7, 7টা করে ইলেকট্রন আছে। ও এই ক্লোরিনটা এই বন্ধনে শুধুমাত্র একটা ইলেকট্রন দিছে, তার মানে এই ক্লোরিনের 7টা থেকে একটা ইলেকট্রন চলে গেলে থাকে 6টা ইলেকট্রন, 6টা মুক্ত ইলেকট্রন ওর এখনো আছে। তার মানে ও কয়টা লোন পেয়ার আছে ওর কাছে, 6/2, মানে 3টা লোন পেয়ার কিন্তু প্রতিটা ক্লোরিনে আছে। তার মানে এই ক্লোরিনের হচ্ছে 3টা লোন পেয়ার আছে, এই ক্লোরিনের 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 3টা লোন পেয়ার আছে, আবার সেম ভাবে এটারও 3টা লোন পেয়ার আছে। সো এখন দেখো অ্যালুমিনিয়ামের কি হয়েছে, অ্যালুমিনিয়ামের কিন্তু ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। যেমন অ্যালুমিনিয়ামের এখানে 3 দুগুণ মোট 6টা ইলেকট্রন হচ্ছে বন্ধন মিলাই, সে কিন্তু অষ্টক পূরণ হয় নাই। তার মানে অ্যালুমিনিয়ামের এক জোড়া লোন পেয়ার দরকার 8টা ইলেকট্রন হতে। সো কি করবে, এই ক্লোরিনটা, এই যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা হচ্ছে এই যে এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামকে এক জোড়া লোন পেয়ার দিবে। আচ্ছা লোন পেয়ার থেকে দেখাই, এই যে লোন পেয়ার ইলেকট্রন দিবে, আবার এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামকে এক জোড়া লোন পেয়ার দিবে, যার ফলে দেখো এই যে তীর চিহ্ন দ্বারা যখন লোন পেয়ার ইলেকট্রন দিচ্ছে, এখানে কি বন্ধন তৈরি হয়েছে ভাইয়া, এখানে তৈরি হয়েছে এই তীর চিহ্ন দুইটা দ্বারা তৈরি হয়েছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা হয়েছে, সন্নিবেশ সমযোজী বন্ধন হয়েছে কয়টা, 2টা। কিন্তু এখানে সমযোজী বন্ধন কয়টা হয়েছে, সমযোজী বন্ধন তো ফার্স্টে কারা গঠন করছে আমি যদি একটু বলি, সমযোজী বন্ধন হচ্ছে এই AlCl3, এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এখানে মোট 3টা সমযোজী বন্ধন আছে। কিভাবে, তুমি তো এটা আশা করি বুঝবা, এটা হচ্ছে আমরা যখন এটা কিভাবে হয়েছে আমি একটু দেখাই দিই, যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে 3টা সমযোজী বন্ধন কিভাবে হয়েছে। যে অ্যালুমিনিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 13, সেটা আসবে হচ্ছে নিয়ন, তারপর আসবে কি 3s2 3p1। সো এটাকে আমরা উত্তেজিত করলে মোটামুটি এটা হয়ে যাবে 3s1
3px1 তারপর 3py1 আর 3pz এ ধরো আছে 0টা। আচ্ছা, সো এখানে 3টা বিজোড় ইলেকট্রন আছে অ্যালুমিনিয়ামের। আর ক্লোরিনের আমরা আগেই দেখে আসছি ক্লোরিনের কোনটা কাজ করে, 2pz1টা কাজ করে, সরি 3pz1টা কাজ করে। সো ক্লোরিনের যে 3pz1 ফার্স্টে এটার সাথে রিয়াকশন করছে, তারপরে আমাদের আরেকটা ক্লোরিনের 3pz1 এটার সাথে রিয়াকশন করছে, আরেকটা ক্লোরিনের 3pz1 এটার সাথে রিয়াকশন করছে, মানে 1 2 3 তিনটা সমযোজী বন্ধন হয়েছে AlCl3 তে। আরেকটা AlCl3 এখানে হয়েছে কারণ ডাইমার, 3 + 3 মানে এখানে সমযোজী বন্ধন আছে কয়টা ভাইয়া, 6টা। এখানে কেন সমযোজী বন্ধন, কারণ ক্লোরিনও ইলেকট্রন শেয়ার করছে, অ্যালুমিনিয়ামও ইলেকট্রন শেয়ার করছে, তার মানে এখানে হচ্ছে সমযোজী বন্ধন। আর এইটা কেন সন্নিবেশ সমযোজী, কারণ এখানে শুধু ক্লোরিন অ্যালুমিনিয়ামকে দিছে, ক্লোরিন অ্যালুমিনিয়ামকে দিছে, তাহলে সন্নিবেশ সমযোজী 2টা আর সমযোজী বন্ধন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে 3টা, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে 3টা, মোট হচ্ছে 6টা। এটা খুবই একটা হট কোশ্চেন, এটা আসবেই ধরে নাও, এটা তোমার পরীক্ষায় যে কোনো একটা পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে চলে আসবে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা ডাইমার বা এরকম কোশ্চেন আসবে যে Al2Cl6 এর ডাইমার, মানে আলটিমেটলি দুইজন যুক্ত হয়ে AlCl3 মানে কি অ্যালুমিনিয়াম 2টা ক্লোরিন 6টা, এরকম ডাইমারে সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা, সমযোজী বন্ধন কয়টা। ক্লিয়ার? এই জিনিসটা আমরা সামনে শিখবো। সো দুইজন ডাইমার গঠন করে আমাদের বইয়ে বলা আছে, একটা ইথানোয়িক অ্যাসিড, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ক্লিয়ার আশা করি? ওকে, সো নেক্সটে চলো, আমাদের নেক্সট পার্ট যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা মোটামুটি হাইড্রোজেন বন্ডের শেষের দিকে চলে আসছি। আমাদের হাইড্রোজেন বন্ডের মধ্যে প্রকারভেদগুলো আমরা শেষ করছি। হাইড্রোজেন বন্ডের এখন আমরা বেশ কিছু ওই যে স্ট্রেনগুলো দেখছি, স্ফুটনাঙ্কগুলো দেখছি, এগুলো দেখব। সো আমরা যদি এরকম দেখি যে আমাদের গ্রুপ 16টা কারা, অক্সিজেন ও এসএসসি তে পড়ে, তাই না, অক্সিজেন ও এসএসসি তে পড়ে। সো এই পর্যন্ত ধরলাম। এদের প্রত্যেকের সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি তাহলে কেমন হয় ব্যাপারটা, বা এদের প্রত্যেকের হাইড্রাইড যদি আমরা নিয়ে ফেলি তাহলে এই ব্যাপারটা এরকম হয় যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন H2O, এটা হচ্ছে H2S, এটা হচ্ছে H2Ase, এটা হচ্ছে H2Te, আর এটা দরকার নেই, এটা পরে আমরা দেখব। আচ্ছা, সো এইখানে তোমাদের বলছে এদের স্ফুটনাঙ্কের ক্রম সাজাও। কি বলছে? স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্টের অর্ডার সাজাইতে। সো স্ফুটনাঙ্কের ক্রম যদি এদেরকে সাজাইতে বলে, আমি আগেই বলছি এদের মধ্যে হাইড্রোজেন বন্ড যে করবে তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। সো এখানে একমাত্র পানি যে আছে সে কিন্তু আমার হাইড্রোজেন বন্ডটা করছে, তাহলে এই পানি হচ্ছে হাইড্রোজেন বন্ড করছে, বাকিরা আমার হাইড্রোজেন বন্ড করে নাই, তার মানে স্ফুটনাঙ্কের ক্রমে H2O সবার আগে হবে, এটা ক্লিয়ার। এবার আসো বাকিদের মধ্যে কি করবা, বাকিরা আমার হাইড্রোজেন বন্ড করে নাই, বাট বাকিরা অধাতু, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এগুলো অধাতু। অধাতুর মধ্যে ম্যাক্সিমাম যেই বন্ধনটা ম্যাক্সিমাম সুন্দরভাবে ক্রিয়া করে সেটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভ্যান ডার ওয়ালস বন্ড আমরা যখন মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বের করছিলাম তখন দেখাইছিলাম যে আমাদের ভ্যান ডার ওয়ালস বন্ডটা তখনই অনেক বেশি হবে, বা ভ্যান ডার ওয়ালস ফোর্সটা তখনই অনেক বেশি হবে যখন তার মলিকিউলার ওয়েট অনেক বেশি হবে। তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি বেশি হয়, মলিকিউলার ওয়েট বেশি হলে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি হবে, আর ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি বেশি হয় তখন তার বয়লিং পয়েন্ট, তারপর হচ্ছে মেল্টিং পয়েন্ট, এইগুলোও বেশি হবে। তাহলে এখন তুমি আমাকে বলো যে এইখানে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়ামের মধ্যে কার মলিকিউলার ওয়েট বা আণবিক ভর বেশি? আমরা জানি একটা গ্রুপের উপর থেকে যত নিচে যাওয়া যায় তার কি হয়, তার হচ্ছে পারমাণবিক সংখ্যাও বাড়ে, আকারও বাড়ে। সো পারমাণবিক সংখ্যা যেহেতু বাড়তেছে তার ভরও বাড়তেছে, তাহলে এটার মলিকিউলার ওয়েট নিচের দিকে ক্রমান্বয়ে বাড়তেছে। তাহলে নিচের দিকে যেহেতু টেলুরিয়ামের মলিকিউলার ওয়েট বেশি, তাহলে টেলুরিয়ামের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি, তাহলে ভ্যান ডার ওয়ালস ফোর্স যার বেশি তার আবার বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বেশি। তাহলে আমার অ্যান্সার হবে কি, হাইড্রোজেন টেলুরিয়াম সবার আগে আসবে, তারপর আসবে কি হাইড্রোজেন সেলেনিয়াম, তারপর আসবে হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, তো আমাদের যার হাইড্রোজেন বন্ডটা আছে সে সবার আগে থাকবে, বাকিরা হচ্ছে মলিকিউলার ওয়েট অনুযায়ী সাজাবা, কারণ মলিকিউলার ওয়েট যার বেশি তার ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি। ক্লিয়ার? ওকে, সো আমরা গ্রুপ 16 যদি পারি, গ্রুপ 15তেও সেম ভাবে আমরা করে ফেলতে পারবো। গ্রুপ 15টা একটু তোমাদের আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এরকম যে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। সো এটার সাথে হাইড্রোজেন যোগ করলে এখান থেকে তুমি পাবা অ্যামোনিয়া, এখান থেকে তুমি পাবা ফসফিন, এখান থেকে তুমি পাবা আর্সেনিক হাইড্রোজেন মানে একটা যৌগ, এখান থেকে SbH3। সো এরকম যৌগ যেটা পাবা, তোমাদের যদি আবারও স্ফুটনাঙ্কের অর্ডার বা বয়েলিং পয়েন্টের অর্ডার আমি সাজাইতে বলি,
সো খেয়াল করো এদের মধ্যে হাইড্রোজেন বন্ড কারা আছে, হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি নাইট্রোজেন অ্যাটাচড আছে, সো এটার বয়েলিং পয়েন্ট হবে সবচেয়ে বেশি। বাকিগুলো কি আকারে সাজাবা, ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স কখন বেশি হয়, যখন মলিকিউলার ওয়েট বেশি হয়। সো মলিকিউলার ওয়েট বা হচ্ছে আণবিক ওজন বেশি কার, আমাদের একদম হচ্ছে এই যে লাস্টেরটা, তার মানে এইটা, তার মানে আমার এইটা আসবে হচ্ছে সবার কি SbH3, SbH3, তারপর আসবে হচ্ছে আমার আর্সেনিক AsH3, তারপর আসবে হচ্ছে আমার PH3, ঠিক আছে। এই জিনিসটা আমরা হচ্ছে মাথায় রাখবো। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ফ্যাক্টরগুলো, আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। সো আমাদের গ্রুপ 16টা আমরা বোঝা শেষ, এবার আমরা গ্রুপ 15-র স্ফুটনাঙ্কটাও বোঝা শেষ। আমরা এবার কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ সাজাইতে দিচ্ছে। ধরো হাইড্রোজেন বন্ড স্ট্রেংথ তোমাকে সাজাইতে দিচ্ছে। সো হাইড্রোজেন বন্ড স্ট্রেংথ সাজাইতে দিলে আগেই শিখে আসছি নিয়মটা। হাইড্রোজেন বন্ড স্ট্রেংথটা হচ্ছে এরকম, যে আমাদের মধ্যে আমাদের ধরে এরকম দিছে যে H2O, তারপরে হচ্ছে আমাদের NH3, তারপরে হচ্ছে আমাদের H2S দিছে, আর হাইড্রোজেন ফ্লোরাইড দিছে। সো হাইড্রোজেন বন্ড স্ট্রেংথটার নিয়ম হচ্ছে, মনে রাখবা আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বড় হবে হাইড্রোজেন বন্ডটা তত স্ট্রং হবে, ঠিক আছে, এটা মনে রাখবা। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে হাইড্রোজেন বন্ডটা তত বেশি স্ট্রং হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে ফ্যাক্টরটা এখানে আসছে সেটা হচ্ছে, খেয়াল করো আমাদের এখানে যে ব্যাপারটা আসতেছে, হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথটা নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ভ্যালুর উপর। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কার বেশি, এখানে খেয়াল করো হাইড্রোজেন ফ্লোরাইডের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 4 - 2.1, সো এটা আসবে 1.9, এইটা আসবে সালফারের 2.5, এটা হচ্ছে 2.1, এটা আসবে 0.4, এটা আসবে হচ্ছে আমাদের নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের হচ্ছে 2.1, মানে এটা 0.9, আর পানির ক্ষেত্রে হচ্ছে 3 অক্সিজেনের 3.5, হাইড্রোজেনের 2.1, এটা 1.4। সো খেয়াল করো এখানে যে ফ্যাক্টরটা আসবে সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডের সবচেয়ে বেশি, তো এটা সবার আগে আসবে, তারপর আসবে হচ্ছে H2O, তারপর আসবে হচ্ছে NH3, আর অ্যাট লাস্ট আসবে H2S। এটার মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডই নাই, ঠিক আছে, এর মধ্যে আবার হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ আবার কি বলবো। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্যাক্টর। আমরা এখন মনে রাখবো যে আমাদের গ্রুপ 16 এর মধ্যে অক্সিজেন আর সালফারে যদি খেয়াল করি H2O, এইটার মধ্যে আমার কি আছে, হাইড্রোজেন বন্ড আছে, বাট সালফারে আমার কিন্তু হাইড্রোজেন বন্ড নাই। তার মানে আমাদের অক্সিজেনের মধ্যে আমাদের হাইড্রোজেন, এই যে পানির মধ্যে হাইড্রোজেন বন্ড আছে তাই এটার স্ফুটনাঙ্ক অনেক বেশি, আর সালফারের মধ্যে হাইড্রোজেন বন্ড নাই তাই এটার স্ফুটনাঙ্ক অনেক কম। তো আমরা এই দুইটা নিয়ে একটু পড়ালেখা করব। সো এই দুইটা নিয়ে যদি আমরা এই জায়গাটায় একটু পড়ালেখা করে ফেলি, এই যে এই জায়গাটায় আমরা যদি একটু পড়ালেখা করে ফেলি তোমাদের এক পেজে হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের এরকম, এটা হচ্ছে আমাদের H2O আর এটা হচ্ছে H2S। প্রথম কথা, H2O এর মধ্যে তুমি যদি খেয়াল করো হাইড্রোজেনের সাথে অক্সিজেন ডিরেক্টলি অ্যাটাচড, তার মানে এখানে হাইড্রোজেন বন্ডটা কি আছে, কিন্তু H2S এ হাইড্রোজেন বন্ড নাই। তারপর খেয়াল করো এখানে ডেল্টা অফ ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 3.5 - 2.1, 1.4। এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 2.5 - 2.1, 0.4। সো খেয়াল করো সব দিক থেকে যদি আমি যাচাই করি, এই যে আমাদের এইখানে হাইড্রোজেন বন্ড আছে, ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু অনেক বেশি, তার মানে এখানে স্ফুটনাঙ্কটা অনেক বেশি হবে, স্ফুটনাঙ্ক অনেক বেশি। তারপরে হাইড্রোজেন বন্ড যেহেতু আছে, এই পানির অণুগুলো তোমার কিন্তু গুচ্ছাকারে থাকে, আর এইখানে H2S কিন্তু একক অণু হিসেবে থাকে, একক অণু। চিন্তা করো একটা একক অণুকে তুমি যদি হালকা একটু হিট দাও সেটা কিন্তু আস্তে আস্তে কিসে কনভার্ট হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের হচ্ছে ভ্যাপারাইজড হয়ে যাবে, সেটার স্ফুটনাঙ্ক অনেক কম, সেজন্য এটা উঠে যাবে। এর মধ্যে আবার একটা ব্যাপার হচ্ছে হাইড্রোজেন সালফাইডের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে, আর ভ্যান ডার ওয়ালস ফোর্স কি অনেক দুর্বল, আর এখানে হাইড্রোজেন বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড দুর্বল, বাট হাইড্রোজেন বন্ড দুর্বলের মধ্যে তো আবার শক্তিশালী। সো তার মানে এখানে তোমার স্ফুটনাঙ্কটা অনেক বেশি, আর এই জায়গায় H2S এর মধ্যে স্ফুটনাঙ্কটা অনেক কম। সো এই কারণে H2S-টা স্ফুটনাঙ্কটা কি কম, এই কারণে একটা কোশ্চিন আসে যে কক্ষ তাপমাত্রায় H2 হচ্ছে তরল, বাট H2S হচ্ছে কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচারে গ্যাসে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে,
এই কোশ্চেনটা আসে, তো এই ব্যাখ্যাগুলো আর কি তোমাদের দিতে হবে। এটা হাইড্রোজেন বন্ড আছে, এটাই নাই, এটা তড়িৎ চুম্বকতার পার্থক্য 1.4, এটা 0.4। এখানে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে, এটা হচ্ছে গুচ্ছাকারে থাকে, তাহলে এখানে হিট দিয়ে দিয়ে প্রতিটা বন্ধন ভাঙতে অনেক বেশি তাপ লাগে, এটার স্ফুটনাঙ্ক বেশি, এটা একক অণু হিসেবে থাকে, একটা তাপ দিলেই মোটামুটি বন্ধনটা খুব ইজিলি ভেঙে যায়, তাই এটা গ্যাসে কনভার্ট হয়ে যায়, আর এটা হচ্ছে তরলে থাকে। সো এই হচ্ছে H2O আর H2S এর মধ্যে একটা ওভারঅল আমাদের ডিসকাশন ছিল, ঠিক আছে। সো আমাদের হাইড্রোজেন বন্ডের স্ফুটনাঙ্কের অর্ডার শিখছি, তারপরে আমরা মোটামুটি ডাইমার শিখছি, স্ট্রেংথ শিখছি, আমরা এখানে দুইজনের তুলনা দেখলাম। সো হাইড্রোজেন বন্ডের ওভারঅল ডান। লাস্ট একটা টপিক আমরা এখন দেখব, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের গুরুত্ব। সো আমরা হাইড্রোজেন বন্ডের বেশ কিছু গুরুত্ব আমরা মনে রাখবো। হাইড্রোজেন বন্ডের গুরুত্ব, হাইড্রোজেন বন্ডের গুরুত্বের মধ্যে আমরা যে ব্যাপারটা মনে রাখবো, ফার্স্ট অফ অল আমাদের এই যে H2O পানি, এটা যে তরল অবস্থায় আছে, এর পিছনে হাইড্রোজেন বন্ডটাই কিন্তু দায়ী। তুমি এতক্ষণ পড়ে বুঝতে পারলা, ঠিক আছে, এই যে একটু আগে পড়াইলাম। তাহলে এইটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের মেরু অঞ্চলে যে বরফগুলো জমে আছে, পানি নিচে কিন্তু পানি থাকে, উপরে বরফ থাকে। সো এই যে বরফ জমে থাকার রিজনটাও কিন্তু হাইড্রোজেন বন্ড। সো বরফের মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ড থাকে, এই জিনিসটা মাথায় রাখবা। এবং বরফের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হাইড্রোজেন বন্ড থাকে। এই ব্যাপারটা যদি না বুঝে আমি একটু বুঝাই দিই। যেমন পানির 3টা স্তর থাকে, একটা হচ্ছে বরফ, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে আমাদের কি, বরফ মানে হচ্ছে কঠিন, এটাকে লিখলাম আমরা কঠিন, ঠিক আছে, কঠিন, তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়, ঠিক আছে। সো বরফের মধ্যে যেটা হয়, বরফের মধ্যে যে পানির কণাগুলো বা অণুগুলো অনেক কাছাকাছি থাকে, যার ফলে এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বল বরফে হচ্ছে সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি। তরলে কি হয়, মাঝারি থাকে। আর গ্যাসীয়তে কি থাকে, সবচেয়ে কম থাকে। সবচেয়ে কম মানে কি, আমাদের এটা বোঝানো হচ্ছে যে আমাদের কঠিনের মধ্যে আমাদের অণুগুলো খুব কাছাকাছি থাকে, কম্প্যাক্ট অবস্থায় থাকে, ফলে হাইড্রোজেন বন্ডটা অনেক স্ট্রং হয়। এখানে হাইড্রোজেন বন্ড স্ট্রং হয়, অনেক বেশি স্ট্রং। হাইড্রোজেন বন্ড এখানে হচ্ছে মোস্ট স্ট্রং হাইড্রোজেন বন্ড এখানে ফর্ম করে। আর এখানে কি হয়, হাইড্রোজেন বন্ডটা মিডিয়াম রেঞ্জের হয়, মিডিয়াম স্ট্রং, ঠিক আছে, মিডিয়াম রেঞ্জ বা মিডিয়াম স্ট্রং হাইড্রোজেন বন্ড মানে মাঝারি, এখানে মাঝারি। আর এই জায়গায় হাইড্রোজেন বন্ড ফর্মই হয় না, কারণ এখানে অণুগুলো খুব দূরে দূরে থাকে, যার ফলে একটা অণুর সাথে আর একটা অণুর এই যে মুখোমুখি অক্সিজেন আর হাইড্রোজেনের যে বিন্যাস লাগে, ওটা সম্ভব হয় না, ঠিক আছে। সো আমাদের কঠিন, তরল আর বায়বীয়ের মধ্যে বরফটাও আমাদের হাইড্রোজেন বন্ড কিন্তু ফর্মে ভালো ভূমিকা রাখছে। এরপরে আমরা যদি আরেকটু বলি, আমাদের দেহের মধ্যে কি আছে ভাইয়া, দেহের মধ্যে মোটামুটি প্রোটিন আছে, আমরা প্রচুর প্রোটিন খাই। এই প্রোটিনটাকে যদি তুমি সমানে বিশ্লেষণ করতে থাকো, অ্যামাইনো অ্যাসিড পাবা। প্রোটিন থেকে কি পাবা, ফার্স্ট ধাপে তুমি ফার্স্টে প্রোটিন, তারপরে এটাকে ভাঙলে তুমি অ্যামাইনো অ্যাসিড পাবা। অ্যামাইনো অ্যাসিডকেও যদি তুমি বিশ্লেষণ করো, এখানে তুমি পাবা পেপটাইড বন্ড। এই যে পেপটাইড বন্ড, এই পেপটাইড বন্ডের মধ্যে থাকে কিন্তু হাইড্রোজেন বন্ড CONH, এই যে N আর H মুখোমুখি আছে, দ্যাটস মিন এইটা হচ্ছে আমাদের সেই পেপটাইড বন্ড, ঠিক আছে। সো আমরা এই প্রোটিনের মধ্যে আমাদের পেপটাইড বন্ড আছে, এটা মনে রাখবে। এরপর আসো আমাদের যে ডিএনএ আছে, ডিএনএ ডাবল হেলিক্স তোমরা পড়ো, হচ্ছে মোটামুটি ডাবল হেলিক্স সবাই জানি। সো ডাবল হেলিক্স যে সিঁড়ি বা পেঁচানো যে সিঁড়িটা আছে, এই জায়গায় যে নাইট্রোজেনাস বেসগুলো থাকে, নাইট্রোজেনাস বেজের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড থাকে। যেমন আমরা মনে রাখি অ্যাডিনিন আর থায়ামিন, সাইটোসিন আর গুয়ানিন। সো এখানে সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে ট্রিপল বন্ড, কারণ সি হচ্ছে 3 নাম্বার ওয়ার্ড, ABC, তার মানে এখানে ট্রিপল বন্ড থাকবে, এখানে ডাবল বন্ড থাকবে। এই যে বন্ডগুলো, এই বন্ডগুলো কিন্তু ওয়ান টাইপস অফ হাইড্রোজেন বন্ড। তাহলে আমরা যদি একটু সামারি করি, আমাদের পানি হচ্ছে তরল, এই তরল অবস্থা আছে হাইড্রোজেন বন্ডের কারণে। বরফ, মেরু অঞ্চলে বরফগুলো পানির উপর ভাসতেছে এই যে হাইড্রোজেন বন্ডের কারণে। তারপর আমাদের যে প্রোটিনটা আছে, প্রোটিনটা কিন্তু আমাদের অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড, এটা কিন্তু হাইড্রোজেন বন্ডের কারণে। এরপর ডিএনএ ডাবল হেলিক্সের মধ্যে যে পেঁচানো সিঁড়ির মধ্যে যে নাইট্রোজেনাস বেস আছে, অ্যাডিনিন আর থায়ামিন ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকে, সাইটোসিন আর গুয়ানিন ট্রিপল বন্ড হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। সো আমরা এই ব্যাপারগুলো আশা করি বুঝছি। সো এই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডের ওভারঅল, আমরা আশা করি ভাইয়ারা বুঝতে পারছি। এখন আমরা যে টপিকটায় যাব সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স।
সো চলো আমরা একটু ভ্যান ডার ওয়ালস ফোর্স নিয়ে ডিসকাস করি। আমি একটু তোমাকে ধারণা দিই ভ্যান ডার ওয়ালস ফোর্স জিনিসটা কি। ভ্যান ডার ওয়ালস ফোর্স জিনিসটা হচ্ছে আমরা যে পিওর সমযোজী যৌগগুলো দেখছি না, যেমন আমাদের হচ্ছে ব্রোমিন Br2, এর মধ্যে যদি তুমি তড়িৎচঞ্চকতার পার্থক্য করো আসে কত ভাইয়া 0। সো এই যে পিওর কোভ্যালেন্ট বন্ড বা এটাকে বলা হয় বিশুদ্ধ সমযোজী যৌগ, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধনটা খুব সুন্দরভাবে কাজ করে, খুবই সুন্দরভাবে কাজ করে। কোথায়? পিওর কোভ্যালেন্ট বন্ডের মধ্যে, ঠিক আছে। সো এখানে ভ্যান ডার ওয়ালস বন্ধন কাজ করে। সো ভ্যান ডার ওয়ালস ফোর্সগুলো প্রধানত সমযোজী যৌগের মধ্যে থাকে। এছাড়াও তুমি জেনে অবাক হবা যে আমাদের প্রতিটা যৌগের মধ্যে কিছু না কিছু প্রত্যেকটা বন্ধনের বৈশিষ্ট্য থাকে। যেমন তুমি মনে করতে পারো হাইড্রোজেন ফ্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড, এটা টোটালি হচ্ছে আমাদের আয়নিক নেচারের না, এখানে আয়নিক নেচারের একটা পার্সেন্টেজ আছে, এখানে সমযোজী বন্ধনের একটা পার্সেন্টেজ আছে। তেমনি আমাদের যে প্রধানত যে সমযোজী যৌগগুলা, এই সমযোজী যৌগের মধ্যেও আমাদের কিন্তু এই যে ভ্যান ডার ওয়ালস ফোর্সের একটা পার্সেন্টেজ আছে, বা আমাদের ওভারঅল যত যৌগ আছে সবকিছুর মধ্যেই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কিন্তু কাজ করে। বাট ভ্যান ডার ওয়ালস ফোর্সটা খুবই খুবই উইক, নগণ্য, তাই আমরা এটা অতটা বুঝি না। কিন্তু যেগুলোর বন্ধনই দুর্বল সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্সটা মোটামুটি ক্রিয়া করে। আমি যদি একটু তোমাকে ধারণা দিই, হাইড্রোজেন বন্ডের আমাদের হচ্ছে শক্তির মানটা মোটামুটি 10 থেকে 40 কিলোজুল পার মোল, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ডের শক্তির ভ্যালুটা। আচ্ছা, আর ভ্যান ডার ওয়ালস ফোর্সের শক্তির ভ্যালুটা থাকে 2 থেকে 10 কিলোজুল পার মোল, মানে ওটার একদমই ওটার থেকে অনেক 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 বেশি কম। আবার আয়নিক কোভ্যালেন্টের তো অনেক বেশি হয়, ঠিক আছে। সো এই ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে আমার প্রকৃতিতে যত বন্ধন আছে সবগুলোর মধ্যে মোস্ট উইকেস্ট বন্ড, ঠিক আছে, বা ফোর্স, এটা বন্ডও বলে না, এই জন্য মোস্ট উইকেস্ট মানে সবচেয়ে দুর্বল। এখন আসো এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা তো আমরা বুঝলাম যে আমাদের কোথায় বেশি কাজ করে, পিওর কোভ্যালেন্ট বন্ডে বেশি কাজ করে। তবে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সকে আমরা বেশ কিছু ক্যাটাগরিতে ডিভাইড করে এখন পড়ালেখা করব। সেটা হচ্ছে নন পোলার, নন পোলার। নন পোলার কারা বলছিলাম? ওই যে নন পোলার পিওর কোভ্যালেন্ট বন্ড যাদের মধ্যে আছে। সো আমরা যদি একটা নন পোলার হিসেবে ব্রোমিন নিছি আর একটা নন পোলার হিসেবে হাইড্রোজেন নিছি, দুইজনের ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য করো, ব্রোমিন ব্রোমিন 0, হাইড্রোজেন হাইড্রোজেন 0, দ্যাটস মিন এরা নন পোলার। তেমনি আমরা ক্লোরিন নিছি আর হাইড্রোজেন নিছি, তার মানে নন পোলার ওয়ান টাইপ অফ ভ্যান ডার ওয়ালস বন্ডের টাইপ। এরপরে আসে আয়ন পোলার। পোলার তো বুঝছো, পোলার কারা? পানি, যাদের তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স 0.5 থেকে 1.7, এইটা হচ্ছে পোলার। আর হচ্ছে আয়ন কারা? পজিটিভ নেগেটিভ আয়ন। সোডিয়াম প্লাসের সাথে পানি দিছো, ক্লিয়ার। ক্লোরাইড মাইনাসের সাথে পানি দিছো, মানে ক্লোরাইডের সাথে পানি দিছো। সোডিয়াম প্লাসের সাথে HCl দিছো, ডান। এরপরে আসো পোলার। পোলার মানে HCl এর সাথে পানি দাও, পানির সাথে পানি দাও, ইটস ওকে। HCl এর সাথে পানি দাও, পানির সাথে পানি দাও, পোলার পোলার, ডান। তোমাকে কিন্তু এই উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করবে কোন টাইপ সেট, তো তুমি দেখবা আমাদের হচ্ছে HCl পোলার, পানিও পোলার, তার মানে পোলার পোলার। হাইড্রোজেন আর হচ্ছে ধরো ব্রোমিন আর পানি দিল, তার মানে নন পোলার আর পোলার দিছে। ব্রোমিন হচ্ছে নন পোলার আর পোলার হচ্ছে পানি, তার মানে নন পোলার আর পোলার। আয়ন যদি থাকে আর নন পোলার থাকে, যেমন সোডিয়াম প্লাস আর ব্রোমিন নন পোলার, ক্লোরাইড আর হাইড্রোজেন নন পোলার, তো এটা আয়ন, এটা হচ্ছে নন পোলার, ঠিক আছে। লাস্টে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে পোলার নন পোলার। তাহলে পোলার হচ্ছে পানি, নন পোলার হচ্ছে ব্রোমিন, পোলার হচ্ছে পানি, নন পোলার হচ্ছে আয়োডিন। এখানে যদি আমি এরকম দিই পোলার HCl আর হচ্ছে আমাদের যে কোনো প্রকার হ্যালোজেন এভাবে দেওয়া থাকতে পারে। সো এই উদাহরণগুলো খুবই ইজি, বাট আমরা হচ্ছে না জানার কারণে মোটামুটি ভুল করে থাকি। তোমাদের কাছে আমার কোশ্চেনও থাকলো যে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সগুলোর মধ্যে, ভ্যান ডার ওয়ালস ফোর্স তো এমনিতে দুর্বল বন্ধন, ইটস ওকে, বাট ভ্যান ডার ওয়ালস ফোর্সগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ভ্যান ডার ওয়ালস বন্ড কোনটা? এই গুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ভ্যান ডার ওয়ালস বন্ড কোনটা? সবচেয়ে বেশি শক্তিশালী ভ্যান ডার ওয়ালস ফোর্স যেটা, সেইটা অবশ্যই তুমি কেমিস্ট্রিওয়ালা গ্রুপে আমাকে জানাই দিবা। তোমাকে আমি বেশ কিছু HW দিতেছি, HW গুলো অবশ্যই করবা। সবচেয়ে বেশি শক্তিশালী বা স্ট্রংগেস্ট, হ্যাঁ, সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট, সবচেয়ে বেশি আবার বললে স্ট্রংগেস্ট বলার রিজন থাকে না, সবচেয়ে বেশি শক্তিশালী ভ্যান ডার ওয়ালস ফোর্স কোনটা? এই 5টা টাইপের মধ্যে 5টা টাইপ তোমার অপশন, ঠিক আছে। ধরো সাস্টের কোশ্চেন 5টা অপশন দিছে, ঠিক আছে, আগে যখন সাস্টে এইভাবে কোশ্চেন হইতো। সো এই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্সের প্রকারভেদ। সো আমরা মনে রাখবো যে আমাদের যদি কখনো এরকম দেয়, ধরো Br2, এটার মধ্যে কি ধরনের বন্ধন কাজ করছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স, কারণ এখানে পিওর সমযোজী বন্ধন, ঠিক আছে। সো আমরা তাহলে আমাদের মোটামুটি উইক বন্ডগুলো দেখে ফেলছি। এখন আমরা লাস্টের দিকে চলে আসছি। মোটামুটি আমরা এখন দেখব একটা যৌগের মধ্যে কয় ধরনের বন্ধন থাকে এবং মোট কতটা বন্ধন আছে সেটা কিভাবে গণনা
তুলনা করে। সো খেয়াল করো, আমরা তাহলে এখন দেখি যে একটা যৌগে বন্ড টাইপস এবং বন্ড নাম্বার কাউন্ট করব। বন্ড টাইপস প্লাস বন্ড নাম্বার। ওকে, সো বন্ড টাইপস আর বন্ড নাম্বার যদি কাউন্ট করতে, আমরা ধরো ফার্স্ট অফ অল একটা যৌগ নিলাম NH4Cl। এই যে যৌগটা, এটাকে আমরা বিশ্লেষণ করব। প্রশ্ন হচ্ছে NH4Cl এটা কি একবারে তৈরি হয়েছে? না, ফার্স্ট ধাপে এখানে NH3 ফর্ম হয়েছে, NH3 ফর্ম হয়েছে। সো NH3 এর মধ্যে কিভাবে ফর্ম হয়েছে আমরা আগেই দেখছি। এখানে হচ্ছে কে আছে? নাইট্রোজেন আছে। নাইট্রোজেন হচ্ছে এরকম 7, তার মানে এখানে থাকে হচ্ছে 1s2 2s2 2p3। পরে এটাকে উত্তেজিত যদি তুমি করো, উত্তেজিত করলে এরকম আসে 1s2 2s1 2px1 2py1 2pz1। সরি, এখানে উত্তেজিত করলে বেশ কিছু চেঞ্জেস আসবে এখানে। আচ্ছা, যেভাবেই করো তোমার হচ্ছে এখানে যদি তুমি এটাকে এক্সাইটেড করো, এটা সম্ভব না আসলে যে হচ্ছে তোমার 3টার বেশি বেজোর ইলেকট্রন দেওয়া, কারণ 2d নাই। তাহলে এখানে যেটা হবে 2px 2py 2pz, এটা আমরা সচরাচর জানি 1 1 1। ঠিক আছে, এখন খেয়াল করো এই নাইট্রোজেনের সাথে আমার কে আসছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেমন? 1s1। হাইড্রোজেন 3টা আছে, তাহলে এই যে বেজোর ইলেকট্রনের সাথে একটা 1s1 আসবে, পরের হাইড্রোজেনের 1s1 এখানে আসবে, পরের হাইড্রোজেনের 1s1 এখানে আসবে। সো এই যে একটা সমযোজী বন্ধন, এই যে একটা সমযোজী বন্ধন, এই যে একটা সমযোজী বন্ধন। সো ফার্স্ট অফ অল NH3 এর মধ্যে সমযোজী বন্ধন আছে, এইটা আমি বুঝলাম। এবং সমযোজী বন্ধন কয়টা আছে ভাইয়া? 3টা আছে, এইটাও আমি বুঝছি, কারণ এই যে 3টা সমযোজী বন্ধন সে করছে। এইবার NH3 থেকে NH4 গঠন হবে, তার মানে এইবার যেটা গঠন হবে NH4। সো এই যে NH4 গঠনের জন্য যে প্রসেসটা আমরা ফলো করব সেটা হচ্ছে, আমরা জানি NH3 নাইট্রোজেনের মধ্যে এক জোড়া লোন পেয়ার ছিল, আর সে একটা হাইড্রোজেনের সাথে এখন বন্ড করবে H+। সো বন্ড করলে যে ব্যাপারটা হবে যে হাইড্রোজেনের এখানে ইলেকট্রন কয়টা ভাইয়া? 0টা। তো হাইড্রোজেনের এই লোন পেয়ারের প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে। সো কি হবে দেখো, এখানে যে ব্যাপারটা হবে NH3, আচ্ছা এইদিকে দেখাই, NH3 যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা ও এখন হাইড্রোজেন প্লাসকে দান করবে, হাইড্রোজেন প্লাসের দিকে লোন পেয়ারটা চলে যাবে, যার ফলে যেটা ফর্ম হয়ে যাবে দেখো, যেটা ফর্ম হয়ে যাবে যেটা হচ্ছে NH4+। তার মানে এই জায়গায় কি হলো? এই জায়গায় যে বন্ধনটা আছে আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ড। সন্নিবেশ সমযোজী বন্ধন। কেন সন্নিবেশ সমযোজী? কারণ এই NH3 একজন দান করছে, দেখো NH3 দান করছে, H+ রিসিভ করছে, তো একজন দান করছে, সেই জন্য এটা সন্নিবেশ সমযোজী বন্ড। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন এখানে কয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন আছে? আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা এটা বুঝবো, মোট কত জোড়া লিগেন্ডের আদান প্রদান হয়েছে, মোট কত জোড়া লোন পেয়ার ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। এখানে লোন পেয়ার ইলেকট্রন একটাই ছিল, সে একটাই দান করছে, তার মানে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন কিন্তু ভাইয়া কয়টা? একটা। ওকে, এবার লাস্টে আসো, NH4 এখানে কি গঠন হয়েছে? প্লাস। এবার লাস্ট ধাপে যেটা গঠন হবে NH4Cl। সো NH4Cl গঠন করার জন্য NH4+ তো আগেই গঠন হয়েছিল, আর এখান থেকে ক্লোরাইড মাইনাস আসছে। তো একটা পজিটিভ এটাকে বলা হয় ক্যাটায়ন, একটা নেগেটিভ এটাকে বলা হয় অ্যানায়ন। সো একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন যখন থাকে, এখানে যে বন্ধনটা হয় সেটাকে বলা হয় আয়নিক বন্ড। কি বলা হয়? আয়নিক বন্ড। সো এখানে আয়নিক বন্ড কয়টা আছে দেখো, এখানে আমার এই NH4 এর সামনে একটা 1 আছে, Cl এর সামনে একটা 1 আছে, তার মানে এখানে আয়নিক বন্ডও আমার কয়টা আছে? একটা। সো তোমাদের যদি কোশ্চেন আসে যে এই যে NH4Cl এ মোট কতটা টাইপসের বন্ধন আছে, তাহলে আমরা অ্যান্সার দিব হচ্ছে 3 টাইপস। আর যদি বলে মোট কতটা বন্ধন আছে, তাহলে 3 আর 1 4 আর 1 5টা বন্ধন, 5টা বন্ড। ঠিক আছে, তাহলে NH4Cl আমাদের বোঝা ডান, ক্লিয়ার। সো NH4 যদি বুঝি, তোমার হোমওয়ার্ক চলে আসছে। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের এটা হচ্ছে আমি ডান করছি, তোমার HW থাকবে হচ্ছে PH4Cl, একই জিনিস ভাই, এটার দেখে ঘাবড়ানোর কিচ্ছু নাই। PH4Cl এটা তোমার HW থাকলো। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। সো আমরা একটা জটিল যৌগেরটা প্র্যাকটিস করি। জটিল যৌগেরটা এরকম, সে টু সে আমাদের এরকম আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6। আর একটা প্র্যাকটিস করবো, সমস্যা নেই, এগুলো খুব আসে তো, এগুলো আমরা একটু দেখবো। সো এখানে ফার্স্ট অফ অল দেখো, এই যে তোমার এই
থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা আছে এদেরকে নিয়ে একটু তুমি চিন্তা করবা থার্ড ব্র্যাকেটের মধ্যে। সো থার্ড ব্র্যাকেটের মধ্যে কারা আছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে হচ্ছে আয়রন আর সায়ানো, ঠিক আছে। সো এখন এই যে সায়ানো, এই সায়ানো কিন্তু এভাবেই কিন্তু ওই যে অ্যামোনিয়ার মধ্যে একে আবার তৈরি করতে হয় না। অ্যামোনিয়া কি ফার্স্টে তৈরি করা লাগছে, বাট সায়ানো এমনিতেই প্রকৃতিতে থাকবে, সায়ানো তুমি হচ্ছে পাবা, সমস্যা নাই। সায়ানো হচ্ছে তোমার ওইভাবে আবার সমযোজী বন্ধন দিয়ে তৈরি করার কোনো দরকার নেই, সায়ানোটা আমরা ওভাবে তৈরি করব না। ফার্স্ট অফ অল এই যে সায়ানো কি একটা লিগ্যান্ড, আমরা এটা জানি সায়ানো হচ্ছে লিগ্যান্ড। এই লিগ্যান্ড কি করে, তোমার সেন্ট্রাল যে অ্যাটমটা আছে সেই আয়রনকে লোন পেয়ার ইলেকট্রন দান করবে, লোন পেয়ার ইলেকট্রন দান করবে। তাহলে খেয়াল করো এই যে ফার্স্ট ধাপে যে জিনিসটা এখানে হবে সেটা হচ্ছে FeCN6, এই অংশটা তৈরি হবে FeCN6 এই অংশটা হবে, ঠিক আছে। সো FeCN6 এই অংশটা যদি হয়, খেয়াল করো FeCN6 এই অংশটা যদি হয়, খেয়াল করো এই অংশের মধ্যে দেখো আমরা কি লিখতে পারি, এই অংশের মধ্যে পটাশিয়ামকে আমি ইনক্লুড করি নাই। পটাশিয়ামের একটার জন্য চার্জ কি +1, চারটার জন্য চার্জ +4, +4 কে আউট করলে এর মাথায় থাকবে -4, এতটুকু আগে গঠন করব। সো এইটা গঠন হওয়ার জন্য যেটা হয়েছে এই যে সায়ানো একা, এটা হচ্ছে একটা মোনোডেন্টেড লিগ্যান্ড, তাহলে সায়ানো একটা সায়ানো আমার লোন পেয়ার দেয় একটা, এখানে আছে আমার 6টা সায়ানো, 6টা সায়ানো 6টা লোন পেয়ার দেয়, তাহলে মোট লোন পেয়ার দান করছে 6টা। এই সায়ানো কি করছে, এই যে সায়ানোর ব্যাপারটা যদি আমি একটু দেখাই, সায়ানো কি করছে আয়রনকে এভাবে লোন পেয়ার দিতেছে, তার মানে এখানে একজন দিতেছে আর একজন ওখানে রিসিভ করতেছে, তার মানে এই বন্ধনটাকে বলা হবে সন্নিবেশ সমযোজী বন্ড, সন্নিবেশ সমযোজী। আর এই সন্নিবেশ সমযোজী বন্ধন এখানে মোট কয়টা হয়েছে ভাইয়া? 6টা হয়েছে। এরপরে আসো, তো এটা তো ডান, আমরা আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। এইবার এই পটাশিয়াম কয়টা আছে খেয়াল করো, পটাশিয়াম K4, তাহলে এটাকে লেখা যায় এরকম যে K+, এভাবেই তো থাকে। পটাশিয়াম সবসময় গ্রুপ 1, মানে একটা ইলেকট্রন সে ছেড়ে দিবে, তার মানে সে সবসময় +1 আকারেই থাকবে। এই K+ কয়টা আছে? 4টা আছে। আর এই যে এখানে কি আছে আয়রন, তারপরে CN6, এটা আছে হচ্ছে 4- আকারে। তাহলে খেয়াল করো এখানে পটাশিয়ামের সামনে একটা 4 আছে না, পটাশিয়ামের সামনে যেহেতু 4 আছে তার মানে এখানে আয়নিক বন্ধনের জন্য পজিটিভও লাগে নেগেটিভও লাগে, দুইটাই আছে। আবার পটাশিয়ামের সামনে একটা 4 আছে, আবার এইখানে একটা 4- আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে পটাশিয়ামের সামনে যেহেতু 4 আছে, 4টা পটাশিয়াম আয়ন এখানে বন্ধন তৈরি করতেছে। কি বন্ধন? পজিটিভ নেগেটিভ মিলে কি বন্ধন হয়? আয়নিক বন্ধন। তার মানে এখানে আয়নিক বন্ধন হচ্ছে কয়টা ভাইয়া? 4টা। তাহলে খেয়াল করো মোট বন্ড কয়টা? 10টা। এটা হচ্ছে মোট বন্ড, মোট বন্ড হচ্ছে 10টা। আর এখানে আমাদের বন্ড টাইপস কয়টা? বন্ড টাইপস হচ্ছে ভাইয়া আমাদের 2টা, ঠিক আছে। সো এটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে K4 FeCN6 এইটা বুঝাও আমাদের ডান। এবার আসো আরেকটা আমি তোমাদের করাবো, সেটা হচ্ছে টেট্রাঅ্যামিন কপার সালফেট, ঠিক আছে। এটা ফাস্ট করবো একটু, টেট্রাঅ্যামিন কপার সালফেট। সো এই যদি অবস্থা হয় তাহলে আমরা কি করতে পারি? টেট্রাঅ্যামিন কপার সালফেটের মধ্যে আমরা যে ফ্যাক্টরটা মনে রাখতে পারি সেটা হচ্ছে এখানে অ্যামোনিয়া তো আবারও ওই যে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে তৈরি হবে। ফার্স্ট অফ অল অ্যামোনিয়া গঠন হবে। অ্যামোনিয়া কি? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কয়টা হয়েছে ভালো করে খেয়াল করো, সমযোজী বন্ধন কয়টা হয়েছে? সমযোজী বন্ধন কয়টা হয়েছে? একটা অ্যামোনিয়াতে 3টা সমযোজী বন্ধন থাকে, এখানে আছে মোট 4টা অ্যামোনিয়া, তাহলে 3 × 4 12টা। এবার আসো সমযোজী বন্ধনের পরে আমাদের কোন অংশটা গঠন হবে? ব্র্যাকেটের মধ্যের অংশটা। ব্র্যাকেটের বাইরে সালফেট, এটা 2-, এটাকে আউট করে দিলে পুরোটার উপর কি আসবে? 2+। তাহলে টেট্রাঅ্যামিন, এটা 2+। এটা যদি গঠন হইতে হয় কি হয়েছে খেয়াল করো, এটা সবসময় সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে গঠন হবে। অ্যামোনিয়া, একটা অ্যামোনিয়ার এক জোড়া লোন পেয়ার থাকে, এখানে আছে 4টা অ্যামোনিয়া, তার মানে সোজা কথা এখানে সন্নিবেশ সমযোজী হবে। এবং একটা অ্যামোনিয়া এক জোড়া কপারকে দেয় লোন পেয়ার ইলেকট্রন, 4টা অ্যামোনিয়া 4 জোড়া দেয়, তাহলে 1 × 4, তাহলে এখানে সন্নিবেশ সমযোজী হচ্ছে 4টা। ক্লিয়ার? এইবার আসো আমাদের এই যে এই অংশটার এই অংশটা জোড়া লাগবে, তাহলে এখন এইখানে কপার, টেট্রাঅ্যামিন কপার সালফেট, এটা হচ্ছে পজিটিভ একটা পার্ট 2+, আর এই সালফেট কি একটা নেগেটিভ পার্ট।
তার মানে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন যেহেতু জোড়া লাগছে, তার মানে এখানে কি হয়েছে, আয়নিক বন্ধন হয়েছে। এবং আয়নিক বন্ধন কয়টা হয়েছে ভাইয়া খেয়াল করো, সামনে কিন্তু কোনো সংখ্যা নাই, এর সামনে 1, এর সামনে 1, মানে 1 1, তার মানে এখানে আয়নিক বন্ধন হয়েছে একটা। তার মানে এখানে মোট বন্ড কয়টা, মোট হচ্ছে 12 আর 4 16 আর 1 17টা, এটা হচ্ছে মোট বন্ড। আর এখানে যে 3 টাইপসের বন্ড আছে, ঠিক আছে, 3 টাইপসের বন্ড আছে। ক্লিয়ার ব্যাপারটা? সো আমরা আশা করি এই ধরনের কোশ্চিন আসলে কোনো সময় ছেড়ে আসবো না, ইনশাআল্লাহ করে আসতে পারবো। এবার আমরা একটা বিশেষ যৌগ দেখব, সেটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল বা কপার সালফেট ইনটু 5 অণু পানি, ঠিক আছে, কপার সালফেট ইনটু 5 অণু ওয়াটার। এইটার স্ট্রাকচারটা একটু দেখবো, রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, বা আমাদের হচ্ছে যদি অ্যাডভান্স কোশ্চিন করে সেক্ষেত্রে আসতে পারে। সো কপার সালফেট ইনটু 5 অণু পানির ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কপার আর সালফেট, সালফেট হচ্ছে 2 মাইনাস, তাহলে কপার হচ্ছে 2 প্লাস। তো আমরা ফার্স্টে কপারকে এইভাবে মাঝখানে প্লেস করে দিব, ঠিক আছে। তো আমরা কপারকে মাঝখানে প্লেস করে দিব। ওকে, সো আমরা কপারকে মাঝখানে প্লেস করে দিলাম, ঠিক আছে। কোথায় গেল? আচ্ছা, কপারকে মাঝখানে প্লেস করে 5টা অণু পানি আছে। সো 5টা অণু পানির জন্য আমরা যে কাজটা করব, 5টা অণু পানির জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 5 অণু পানির মধ্যে 4 অণু পানিটা আমরা হচ্ছে এইভাবে প্লেস করব। দেখো, এখানে একটা অক্সিজেন দিব, এখানে একটা অক্সিজেন দিব, এখানে একটা অক্সিজেন দিব, এখানে একটা অক্সিজেন দিব, আর এখানে আমরা অক্সিজেনের পাশাপাশি হাইড্রোজেনগুলো এইভাবে দিয়ে দিতে পারি। সো কয়টা হয়েছে ভাইয়া? হয়েছে কিন্তু আমার 4টা অণু পানি। এখন 5 নম্বর পানির অণুটা এইভাবে দিবা, অক্সিজেন, তারপরে আমরা এখানে দিলাম হাইড্রোজেন, এখানে দিলাম হাইড্রোজেন, ঠিক আছে। আর আছে কি সালফেট, এই যে সালফেটের সালফারটা এখানে দিব, সালফার এখানে দিব। এই সালফেটের 4টা অণু অক্সিজেন আছে, একটা অক্সিজেনকে এটার মুখোমুখি দিব, একটাকে এটার মুখোমুখি দিব, আর দুইটাকে এভাবে দিয়ে আমরা যেটা করব, সালফার থেকে, সালফার সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটমের যে লোন পেয়ার আছে, লোন পেয়ারটা অক্সিজেনের দিকে যাচ্ছে বুঝাই দিব। তো এটা হচ্ছে আমার অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। সো এই জিনিসটা মাথায় রাখবো। এবার আসো যে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই যে আমাদের কপার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, একটা অবস্থানান্তর মৌলকে সবসময় বাকিরা কি লোন পেয়ার ইলেকট্রন দান করে। সো এই যে অক্সিজেন 4 অণু পানি, অক্সিজেনে আমরা জানি 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে। সো অক্সিজেন কি করবে, এই যে একে 1 জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে দিবে, ঠিক আছে। পানি কিন্তু 1 জোড়ায় দান করতে পারে, এটা মাথায় রাখবে। পানিতে 2 জোড়া লোন পেয়ার থাকলেও পানি অ্যাট এ টাইম 1 জোড়া লোন পেয়ারই দান করতে পারে। সো আমরা যত সন্নিবেশ সমযোজী বন্ধন হইতে পারতো সব কিন্তু দেখে ফেলছি। তাহলে আমার সন্নিবেশ সমযোজী বন্ধন কয়টা হয়েছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আমার কয়টা হয়েছে ভাইয়া খেয়াল করো। সন্নিবেশ সমযোজী বন্ধন, কপারকে 4টা পানির অণুর অক্সিজেন দিছে, আবার সালফার ওইদিকে 2টা অক্সিজেনকে দিছে, তার মানে 6টা হয়েছে, ঠিক আছে। সন্নিবেশ সমযোজী বন্ধন ডান। এবার যদি আমরা একটু সমযোজী বন্ধন হিসাব করি, সমযোজী বন্ধন কাদের কাদের মধ্যে, সমযোজী বন্ধন আমার এই যে 5 অণু পানির মধ্যে, খেয়াল করো H2O, NH3, এইগুলোর ক্ষেত্রে H2O কি, হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধন হয়। NH3 হাইড্রোজেন অধাতু, নাইট্রোজেন অধাতু, অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধন হয়। তার মানে এখানেও আমার সমযোজী বন্ধন হয়েছে। এবং সমযোজী বন্ধন কয়টা হয়েছে ভাইয়া খেয়াল করি, যে আমাদের H2, একটা H2O-তে একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে এখানে হচ্ছে 2টা সমযোজী বন্ধন হয়েছে, ঠিক আছে। আর 5টার জন্য 5 দুগুণ 10টা সমযোজী বন্ধন হয়েছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমরা এটা পারবো। এরপরে আসো আমাদের এছাড়াও হাইড্রোজেন বন্ড হতে পারে না, কারণ দেখো এটা সবাই মুখোমুখি আছে। খেয়াল করো আমাদের হাইড্রোজেন বন্ড কই কই হতে পারে, এই যে তুমি 4 অণু পানি বাদে 5 নম্বর পানির অণুটা যখন দিছো, এই দেখো অক্সিজেন হাইড্রোজেন মুখোমুখি, এই যে অক্সিজেন হাইড্রোজেন মুখোমুখি। আবার এই যে সালফেটের 2টা অক্সিজেনকে হাইড্রোজেনের মুখোমুখি দিছো, এখানে মুখোমুখি, এখানে মুখোমুখি, তাইলে এখানে কি হয়েছে 10 আর 6 16, আর হাইড্রোজেন বন্ড আরো 4টা আসলো, হাইড্রোজেন বন্ড 4টা মানে আরো 4টা, তার মানে এখানে আসলো 4টা, মোট 20টা হইলো। এবার তুমি দেখো এই যে এখানে কপার কি সেন্ট্রাল অ্যাটম, সো কপার সেন্ট্রাল অ্যাটমটা কপার 2+ অবস্থায় আছে, আর সালফেট যে অংশটা SO4 2- আকারে আছে। সো এই যে কপারের সামনে 1 আছে, সালফেটের সামনে 1 আছে, এই দুইজন মিলে একটা পজিটিভ একটা নেগেটিভ, এই দুইজন মিলে আয়নিক বন্ড শো করবে। সো এখানে আরেকটা বন্ড থাকবে, সেটা হচ্ছে আয়নিক বন্ড থাকবে হচ্ছে একটা। তাহলে এখানে আমার টোটাল বন্ড, টোটাল হচ্ছে 21, আর আমার বন্ড টাইপস কত, বন্ড টাইপস হচ্ছে 4টা, বন্ড টাইপস হচ্ছে 4।
ঠিক আছে। সো আমরা আশা করি কপার সালফেট ইনটু 5 অণু পানির ব্লু ভিট্রিয়লের ব্যাপারটা বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই পার্টটা ছিল, আমরা ক্লিয়ারলি কভার করতে পারছি। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট হালকা একটু নামকরণ পার্টটা দেখে নিতে পারি, অজৈব যৌগের নামকরণ। সো নামকরণ পার্টে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, যদি আমার কোনো একটা সেন্ট্রাল অ্যাটমের জারণ মান সবচেয়ে কম থাকে, ধরো এখানে HClO, এখানে আমার জারণ মান কত আছে তুমি বলতে পারবা? এখানে জারণ মান আছে হচ্ছে -2 +1, এখানে আছে ক্লোরিন +1 আকারে, এখানে ক্লোরিন আছে কত? এখানে ক্লোরিন আছে +3 আকারে, এখানে ক্লোরিন আছে হচ্ছে মোটামুটি +5 আকারে, এখানে ক্লোরিন আছে +7 আকারে। সো সবচেয়ে যখন কম থাকবে তখন সেটার নাম আমরা দিব হাইপো, তখন সেটার নাম আমরা কি দিব? হাইপো, হাইপো, ঠিক আছে। যখন তার থেকে একটু বেশি থাকবে তখন সেটার নাম দিব আস। তারপরে থার্ড ফেজে আমরা দিব ইক, আর সবচেয়ে যখন ম্যাক্সিমাম থাকবে, সর্বোচ্চ থাকবে, তখন এটার নাম দিব পার। সো খেয়াল করো, আমরা যখন HClO এটার নাম দিছি হাইপো ক্লোরাস অ্যাসিড, এটার নাম দিছি কি ভাইয়া? হাইপো ক্লোরাস অ্যাসিড। যখন এটা হচ্ছে 3HClO2 যখন এভাবে আছে তখন এটার নাম দিছি হচ্ছে আস, মানে ক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, একটু খেয়াল করো, ঠিক আছে, ক্লোরাস অ্যাসিড। এরপরে আসো, আর যখন এটা 5 হয়েছে তখন এটার নাম দিছি ইক, তখন এটার নাম হয়েছে ক্লোরিক অ্যাসিড। এবং যখন এটা 7 ম্যাক্সিমাম তখন এটার নাম দিছি পারক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, তখন এটার নাম দিছি পারক্লোরিক অ্যাসিড। এবং তুমি যখন চতুর্থ অধ্যায় শিখবা রাসায়নিক পরিবর্তন, তখন দেখতে পাবা যে এখানে যে ফ্যাক্টরটা হয়েছে, তুমি যদি এদের স্ট্রেংথের অনুযায়ী সাজাও, তোমার অক্সো অ্যাসিড বলা হয় এদেরকে অক্সো অ্যাসিড বলা হয়, কারণ প্রত্যেকের সাথে কি আছে? অক্সিজেন আছে। সো এদেরকে অক্সো অ্যাসিড বলা হচ্ছে। এই অক্সো অ্যাসিডের স্ট্রেংথটা নির্ভর করে তার সেন্ট্রাল অ্যাটমের যার জারণ মান বেশি তার হচ্ছে স্ট্রেংথটা বেশি বা সক্রিয়তাটা বেশি। তার মানে এখানে স্ট্রেংথটা কি হবে? সবার আগে থাকবে HClO4, তারপরে থাকবে ভাইয়া HClO3, তারপরে থাকবে HClO2, তারপরে থাকবে হচ্ছে HClO, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি স্ট্রেংথের ব্যাপারটা। আর একটা যৌগ আমি লিখে রাখছি, সেটা হচ্ছে কপার সালফেট ইনটু 5 অণু পানি। আমরা এটা এইভাবে না পড়ে এটাকে পড়বো কপার সালফেট পেন্টাহাইড্রেট, ঠিক আছে। এটা হচ্ছে কপার সালফেট, পুরোটা পড়লাম। এখন কপার আর সালফেটের মধ্যে যদি খেয়াল করো, কপারের জারণ মানটা এখানে ছিল হচ্ছে 2+, তাই এটাকে আমরা বলবো কপারের মাঝখানে একটা 2 দেওয়া হয়েছে, এটা তার জারণ অবস্থা বোঝায়, কপার টু সালফেট। আর এইটা 5 অণু পানিকে বলবো পেন্টাহাইড্রেট। তো এখন যদি আমি তোমাকে বলি, এটা তো নাম ব্লু ভিট্রিয়ল, তাই না? এটার আরেকটা নাম বলা হয় ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল। এখন আমি যদি তোমাকে বলি জিঙ্ক সালফেট ইনটু 7 অণু পানি, তখন তুমি এটাকে কি পড়বা ভাইয়া বলো তো? এটাকে বলবা হচ্ছে জিঙ্ক সালফেট, জিঙ্কের মাঝখানে 2 দিবা, রোমান সংখ্যায় জিঙ্ক সালফেট, এই 7 অণু পানিকে, এখানে 5 অণু পানিকে পড়া হয়েছে পেন্টাহাইড্রেট, 7 অণু পানিকে পড়া হবে হেপ্টাহাইড্রেট, হেপ্টাহাইড্রেট। এবং জিঙ্ক সালফেট ইনটু 7 অণু পানি, এটার নাম হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল, ঠিক আছে, হোয়াইট ভিট্রিয়ল, এই জিনিসটা মাথায় রাখবো। এরপরে ম্যাগনেসিয়াম সালফেটের সাথে যদি 7 অণু পানি থাকে, এটাকে পড়া হবে কি? ম্যাগনেসিয়াম সালফেট হেপ্টাহাইড্রেট, এবং এটাকেই বলা হয় তোমার ইপসম সল্ট, ঠিক আছে, ইপসম সল্ট। আর যদি এরকম থাকে ফেরাস সালফেট ইনটু 7 অণু পানি, ফেরাস সালফেট ইনটু 7 অণু পানি, এটাকে তুমি পড়বা এরকম যে ভাইয়া ফেরাস 2 দিবা, ফেরাস সালফেট হেপ্টাহাইড্রেট, বা এটাকেই তোমার বলা হয় হচ্ছে গ্রিন ভিট্রিয়ল, ঠিক আছে, গ্রিন ভিট্রিয়ল। সো এইগুলোর নাম একটু আমি তোমাদের লিখে দিলাম, এগুলো একটু মনে রাখবা। এই ছিল আমাদের মোটামুটি একটা বেসিক পার্ট। আমরা আশা করি বেসিক পার্টে সবকিছুই কভার করার ট্রাই করছি। এরপরে যদি আমরা কোশ্চিন ব্যাংক সলভিং পার্টটা করি, ওভারঅল আমাদের সবকিছু ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তোমাদের আরেকটা ফ্যাক্টর আমি এখানে অ্যাড করার ট্রাই করব, যদি তোমাদের ডিমান্ড থাকে, সেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক কিছু বিক্রিয়া আমি অ্যাড করে দিতে পারি, সেটা তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে। যেমন গ্রুপ 13, 14, 15, 16 এগুলোর আমরা ওভারঅল সবকিছুই দেখছি, কিন্তু ভেতরে দেখছি। যেমন ওই যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে গ্রুপ 16 H2O, H2AC, H2T, এই যে যৌগগুলো তৈরি করে স্ফুটনাঙ্কর অর্ডার সাজাইলাম। তারপর অ্যালুমিনিয়ামের পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ 13 আমরা বেশ কিছু যৌগ দেখছি, যেমন Al2O3 উভধর্মী দেখাইলো কেন? দুইজন হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, বেজের সাথে বিক্রিয়া করলো, সব ওভারঅল কভার হয়ে গেছে। বাট তোমাদের যদি
ডিমান্ড থাকে ভাইকে বলতে পারো ভাইয়া যে আমাদের সব বিক্রিয়াগুলো একটু এক জায়গায় করে দেন, সেটা আমি করে দিব, যেটা তোমাদের ডিমান্ডের উপর। সো আমরা সামনে এই ডিমান্ডটা তোমাদের থেকে যদি পাই আমরা অবশ্যই সেটা মেকআপ করার ট্রাই করব। তাছাড়া ওভারঅল আমাদের এই চ্যাপ্টারটার ওভারঅল যা যা লাগতো আমরা মোটামুটি সব দেখাই দিছি। এরপরে আমরা কোশ্চিন ব্যাংক সলভিংটা করলেই ইনশাআল্লাহ এই চ্যাপ্টার আমরা ডান করে ফেলতে পারবো। সবার জন্য অনেক শুভকামনা। কোশ্চিন ব্যাংক সলভিং পার্টে আবার সামনে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এগুলো ভালো মতন প্র্যাকটিস করো, ভাইয়া যেভাবে বলছে সেভাবে করো, নিজেরা একটু ট্রাই করো, যে বাড়ির কাজগুলো দিছি সেগুলো মাস্ট করবা। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আসসালামু আলাইকুম।